আওয়ার ইসলামের বিশেষ প্রোগ্রাম শিক্ষা পরামর্শ বিভাগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখন আমরা আলোচনা করব খেয়ারের সময় পরীক্ষার্থী যারা ভালো ফলাফল করতে চায় তারা খেয়ারের সময়টাকে কী ধরনের পরিকল্পনা দিয়ে সাজাবে। আমরা এর জন্য মেধাবী ছাত্রদেরকে বলবো যে তোমার পরিকল্পনা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত, তবে আমরা তোমাকে 4টি পরামর্শ 4টি পদক্ষেপ গ্রহণের বিষয়ে আমরা তোমাকে সাজেস্ট করব। তুমি সেগুলো তোমার জন্য পরীক্ষা করে দেখতে পারো, তোমার মধ্যে সেটাকে প্রয়োগ করে দেখতে পারো, তোমার জন্য আশা করছি আমরা কল্যাণকর হবে। তো এর মধ্যে যে বিষয়টি আমি শুরুতে আপনাদেরকে আরজ করতে চাই, আমাদের আরব বিশ্বের একজন প্রথিতযশা লেখক ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা তিনি বলেছেন যে আক্ষেপের বিষয় হলো কোনো ছাত্র খেয়ারের সময়কে লেখাপড়া করার সুযোগ মনে করে, অথচ এই দিনগুলো সাধারণ পড়ালেখার জন্য নয়, খেয়ারের দিনগুলো পুনরাবৃত্তি করার জন্য। ছাত্র ভাইরা, এখন লক্ষ্য করুন, আমরা যারা খেয়ারের সময়টাকে একেবারে আধা ঝোল খেয়ে নেমে যাই। আমি আপনাদেরকে এই বিষয়টাকে ঠিক আব্দুর রহমান পাশা তিনি তার দেশের পরিবেশের জন্য যেমনটা বলেছেন সেরকম বলবো না। খেয়ারের সময় অবশ্যই বেশি পড়তে হবে, তবে সেটি যেন খুব গোছালো হয়, সাজানো হয়, এবং এরকম না হয় পরীক্ষার এলান হয়ে গেছে তো আমাদের ছাত্ররা পড়তে লেগে গেছে কিন্তু তার সামনে কোনো পরিকল্পনা নেই, সে কোনো পরিকল্পনা করেনি খেয়ারের জন্য। এই বিষয়টা যেন না হয়, আমরা সেই বিষয়টাতে শুধু আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি। তাহলে আমরা কি ধরনের পদক্ষেপের মাধ্যমে আমাদের পরীক্ষার এই খেয়ারগুলোকে সাজাতে পারি? প্রথম যে পদক্ষেপের কথা আমরা বলবো সেটি হচ্ছে, যখন আপনাদের পরীক্ষার খেয়ার শুরু হবে অবশ্যই তার আগেই আপনাদের হাতে পরীক্ষার রুটিন চলে আসবে। তাহলে আপনি পরীক্ষার রুটিন দেখুন, কোন দিন কোন পরীক্ষা, তারপর আপনি আপনার জন্য খেয়ারের 2 খতম দেওয়ার জন্য আপনি একটি পরিকল্পনা তৈরি করুন। আগেই আমরা বলেছি, যদি কোনো ছাত্র একেবারে নিশ্চিন্তে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায়, সে শুধু চিন্তা করবে কিভাবে উত্তর সাজাবে, কিন্তু সে এটা চিন্তা করবে না তার প্রশ্নের উত্তর কি, কারণ তার কাছে তার পড়াগুলো আয়নার মতো পরিষ্কার। যদি সেরকমের একজন পরীক্ষার্থী হয়, আপনাকে পরীক্ষার হলে যেতে হয়, আপনাকে পরীক্ষার আগে খেয়ারের আগে 1 খতম দিতে হবে, খেয়ারের 2 খতম দিতে হবে। তো খেয়ারের সেই 2 খতম কিভাবে দিবেন, কোন দিন কোন কিতাবকে আপনি দেবেন? একেবারে শেষের দিকের কিছু জামাতকে ছাড়া বাকি সকল জামাতের ছাত্ররা খেয়ারের 2 খতম দিতে পারবে। আর এর জন্য আপনাকে আমরা 4টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেব। 1 নম্বর যে পদক্ষেপ সেটি হচ্ছে, আপনি রুটিন দেখুন এবং এখনই আপনি আপনার খেয়ারের জন্য একটি ছক এঁকে ফেলুন। আপনার এই 2য় খতমটা কবে শেষ করে ফেলবেন এবং কোন কিতাবের জন্য কতটুকু সময় দেবেন। এটা স্বাভাবিক বিষয়, সব কিতাবের জন্য সমান সময় লাগবে না, কারণ যে পরিমাণ সময় আপনাকে রওজাতুল আদবের জন্য দিতে হবে ঠিক সেই পরিমাণ সময় আপনাকে নাবিমিরের জন্যই যথেষ্ট হয়ে যাবে তা নয়, হয়তো আরেকটু বেশি লাগবে। তো দেখুন, যে পরিমাণ সময় আমরা কাফিয়া কিতাবের জন্য দেব ঠিক সেই পরিমাণ সময় আমাদেরকে জাদুত তালিবিনের জন্য লাগবে, বিষয়টা এরকম নয়। তো প্রত্যেক কিতাবের জন্য সমান সময় লাগে না, আমরা সেইভাবে একটা রুটিন করে নিব যে কবে করব। তাহলে আমার সামনে কিছু লক্ষ্য থাকবে যে এই কিতাবটাকে আমাকে ঠিক এতদিনের মধ্যেই শেষ করতে হবে। এই লক্ষ্যটা, এই টার্গেট আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। তাহলে চলুন আমরা আমাদের খেয়ারের প্রস্তুতি নিব, তার আগে আমাদের সামনে একটা পরিকল্পনা থাকবে। আমরা যে 2য় পদক্ষেপের কথা বলবো সেটি হচ্ছে, এই 2য় পদক্ষেপে আপনার থাকবে যে খেয়ারের মেহনতে আপনি একটু ভারসাম্য রক্ষা করবেন। আর এই ভারসাম্য রক্ষা বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি খেয়ারের সময় এমন যেন না হয় যে এই খেয়ারের সময়ও আপনার মধ্যে যেমনিভাবে পরিশ্রম কম হওয়া দোষণীয়, তেমনিভাবে খেয়ারের সময় অতিমাত্রায় পরিশ্রম করা, যার কারণে হয়তো আপনি অসুস্থ হয়ে গেলেন, কিংবা আপনি অসুস্থ হননি কিন্তু আপনার ব্রেনের সতেজ হওয়াটা কমে গেছে, আপনার ব্রেনের তেজস্বী ক্ষমতাটা কমে গেছে, এটিও আপনার জন্য ক্ষতিকর। অনেক ছাত্ররা অনেক রাত পর্যন্ত পড়ে, যে কারণে তার মূল সময়ে সে তার জেহেনের তেজ কমে যাওয়ার কারণে, তার ব্রেনের পাওয়ার কমে যাওয়ার কারণে সে কিন্তু যথাযথ বরকতটা সে হাসিল করতে পারছে না, যেটা অন্য ছাত্ররা ঠিক এই রুটিনের উপর ভারসাম্য রক্ষা করার কারণে পেয়ে যাচ্ছে। তো সুতরাং আপনাদেরকে আমরা বলবো যে আপনি এই খেয়ারের প্রস্তুতি যখন নেবেন, আপনি প্রস্তুতির মধ্যে ভারসাম্য রক্ষা করবেন, এটি হবে আপনার 2য় পদক্ষেপ। পাশাপাশি আমরা একটা মাঝখানে এই 4 পদক্ষেপ বলবো, তার মাঝখানে আমরা একটি সংশয়ের উত্তর দিতে চাচ্ছি।
সেটি হচ্ছে আমাদের ছাত্রদের মধ্যে একটা সংশয় থাকে যে আমরা এই খেয়ারের সময় কি করব। উদাহরণস্বরূপ আমার 7টি বিষয় আছে, আমি কি প্রতিদিন 7টা বিষয় একসাথে চালিয়ে যাব, নাকি একটি কিতাব ধরব, এটি শেষ করব, তারপর আরেকটি কিতাব ধরব? আমাদের প্রস্তুতির ধরনটা কি হবে? আমি আরেকটু খোলাসা করে বলছি। ধরুন আমার ক্লাসে 7টি কিতাব আছে, তো আমি কি এখন কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করব? যে আমি আমার শারহে বেকায়া কিতাব, তরজমাতুল কোরআন কিতাব, মাকামাতে হারিরি কিতাব সবগুলোই আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে এরকম রুটিন করে নিয়ে প্রতিদিন সবগুলো একসাথে চালিয়ে যাব, নাকি একটা শেষ করব তারপর আরেকটা ধরব? প্রিয় শিক্ষার্থী ভাই, এক্ষেত্রে আমরা যেটা আপনাদেরকে আমাদের অভিজ্ঞতা থেকে বলতে চাই, এই দুটোর কোনোটাকেই আমরা কারোর জন্য বাধ্যতামূলক করতে চাই না। কারণ আমরা দেখেছি কোনো ছাত্রের মেজাজ এরকম, তার স্বভাব এরকম, সে এক কিতাব ধরবে, তো এর মাঝখানে যদি অন্য কিতাব ঢুকানো হয় এটা তার জন্য বিঘ্ন করে, এজন্য সে একটা কিতাব ধরবে এবং এটাকে শেষ করে আরেকটি নেবে। এটা তার মেজাজ, তার স্বভাব। আমরা তার স্বভাবে বিঘ্ন ঘটানোর কোনো প্রয়োজন মনে করি না, সুতরাং সে সেভাবেই পড়বে। আবার কিছু ছাত্র আছে যারা মনে করে যে আমি যদি একটা কিতাব একবার খতম করলাম, তারপরে রেখে দিলাম, মাঝখানে অন্য কিতাব নিতে গিয়ে একটা গ্যাপ হয়ে গেল, এই দীর্ঘ গ্যাপ আমার পড়াশোনার মধ্যে মনোযোগে বিঘ্ন করবে এবং আমার প্রস্তুতির মধ্যে সমস্যা সৃষ্টি করবে। তো আমরা তাকে বলবো যে হ্যাঁ প্রিয় ছাত্র ভাই, তুমি সেটাই করো, তুমি সবগুলো কিতাব একসাথে চালিয়ে যাও, কিন্তু এটার জন্য একটা নিখুঁত প্ল্যানিং যেন তোমার থাকে। সুতরাং আমরা কোনো পদ্ধতিকেই কারোর জন্য আবশ্যক মনে করছি না যে এই পদ্ধতিতেই তাকে খতম করতে হবে। আমি আমার তৃতীয় একটা পদ্ধতি ব্যক্তিগতভাবে বলছি, সেটি হচ্ছে আমি মনে করি যে একসাথে সবগুলো কিতাব চালিয়ে যাওয়া কিংবা একটা করে কিতাব খতম করা, এই দুয়ের মাঝখানে এটা করা উপকারী হতে পারে। সেটা হচ্ছে আমরা একসাথে 2টো কিতাব চালিয়ে নেব। ওই যে আমরা পেছনে বলেছিলাম যে আমাদের কিতাবগুলো প্রধানত 3 ভাগে বিভক্ত, যেগুলো খুব মজাদার শ্রেণীর, কিছু আছে একটু গুরুগম্ভীর বা একটু কঠিন প্রকৃতির, আর কিছু আছে এই দুয়ের মধ্যবর্তী। তো চলুন আমরা এরকম করি, একটি মজাদার কিতাব রাখি এবং তার সাথে সাথে একটি গুরুগম্ভীর কিতাব রাখি। এটা এজন্য, এতে আপনি কয়েকটা উপকারিতা পেয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে, আপনি গুরুগম্ভীর কিতাবটা পড়ার সময় কখনো এমন হতে পারে যে আপনার এখন একটু ভালো লাগছে না, তাহলে আপনি মজাদার কিতাবটা এখন পড়ে নিন, তাহলে আপনার কোনো সময় নষ্ট হবে না, আপনার সময় বেঁচে গেল। দ্বিতীয়ত, আপনার ব্রেনের রেস্ট হলো। এই কঠিন কিতাব যখন আপনি লাগাতার পড়তে থাকবেন, আপনার একটু প্রয়োজন হবে যে আপনি সেই সময় একটু সহজ কিছু নিন। তাহলে আপনি ওই সময় একটু সহজ কিতাবটা নিলে আপনার সময়কে আপনি সেভ করে ফেললেন, অথচ আপনি একটি সহজ কিতাব দিয়ে আপনার ব্রেনকেও রেস্ট দিয়ে দিলেন। তারপরে দেখুন যে আমাদের এই শরীরের একটা সময় থাকে যখন আমাদের শরীর খুব সতেজ থাকে, কিছু সময় থাকে যে সময় আমাদের পড়া খুব আগায়। দেখুন আপনি গোসল করেছেন, গোসল করে এসে পড়তে বসেছেন, আপনার শরীরটা এখন খুব সতেজ। আপনি মাগরিবের পরে বসেছেন, এটি খুব বরকতের সময়। তো লক্ষ্য করুন এই সময়গুলোতে আপনি ওই যে এই ভারী পরিশ্রম সহ্য হয় সেই কিতাবগুলো নেন, কঠিন কিতাবগুলো সময় নিয়ে নেন। যখন আপনার একটু রেস্ট দরকার, ওই যে ব্রেনের রেস্ট কিংবা শারীরিক রেস্ট, আপনি তখন সময়টাকে নষ্ট করবেন না, আপনি ওই সময় মজাদার কিতাবগুলো নিয়ে আপনি পুনরায় আপনার শরীরে সেই সতেজতা ফিরিয়ে নিয়ে আসুন। তো হয়তো বা এভাবেও আপনাদের উপকারিতা চলে আসবে। তো যাই হোক, আমরা যে বিষয়টা বলছিলাম যে আমরা আপনাদেরকে 4টি পদক্ষেপ বলবো। আমরা প্রথম পদক্ষেপ যেটি আপনাদেরকে নিতে বলেছি সেটি হচ্ছে যে আপনি আপনার মাদ্রাসার পরীক্ষার রুটিন দেখুন, সেখান থেকে নিয়ে আপনার খেয়ারের জন্য আপনি 2টি খতমের একটি পরিকল্পনা সাজিয়ে ফেলুন। দ্বিতীয় বলেছি যে আপনার দ্বিতীয় পদক্ষেপ হবে যে আপনি খেয়ারের এই সময়টাতে আপনি মেহনতের একটা ভারসাম্য রক্ষা করবেন। আর এখন 3 নম্বর যে পদক্ষেপের কথা বলবো সেটি হচ্ছে আপনি খেয়ারের পুরো সময়টাকে আপনি গতিশীল রাখুন, কোথাও যেন আপনার গতি নষ্ট হতে না পারে, সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে। আর এর জন্য অনেক পদক্ষেপ রয়েছে, আমরা আমাদের আলোচনাকে সংক্ষিপ্তকরণার্থে আপনার একটা পরামর্শ দিচ্ছি। সেটি হচ্ছে আপনি যেটা করবেন, প্রতি ঘন্টা আপনি আর আপনার আরেকজন সাথী থাকবে হচ্ছে ঘড়ি। আপনার সেটা হাত ঘড়ি হতে পারে, আপনার ক্লাসের সে দেয়াল ঘড়ি হতে পারে। তো ঘড়িটা যদি ঠিক আপনার বরাবর থাকে সবচেয়ে ভালো। তো যেখানেই থাকুক না কেন, ঘড়ি আপনার আরেকজন সঙ্গী হবে। আপনাকে এখন যেটা করতে হবে, আপনি প্রতি ঘন্টার জন্য আপনি একটি করে নেবেন, প্রতি ঘন্টার জন্য টার্গেট নেবেন। আপনি এখন, আমরা উদাহরণ হিসেবে বলছি, আপনি এখন হেদায়া সালেস, হেদায়া 3য় খণ্ড আপনি নিয়ে বসেছেন। আপনাকে এই হেদায়া সালেসের এই 1 ঘন্টায়, উদাহরণস্বরূপ 9টা থেকে 10টা
1 ঘন্টা আপনি হেদায়া সালেসের কত পৃষ্ঠা মুখস্থ করবেন, এটাকে আপনি টার্গেট করে ফেলুন। 1 ঘন্টা শেষ, আপনি আবার নতুন করে প্ল্যান নেন যে আপনি পরের ঘন্টায় আপনি কত পৃষ্ঠা পড়বেন। আপনার যদি এইভাবে পুরো সময়টাতে পরিকল্পনা করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পড়ার মধ্যে গতির কখনোই অভাব হবে না, এবং আপনি একজন এমন মানুষ হবেন যিনি সমস্ত কাজ পরিকল্পনা করে যিনি সমস্ত কাজ সাজিয়ে গুছিয়ে করে। ইনশাআল্লাহ দেখবেন যেই ছাত্রটা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে না, তার চেয়ে আপনি ঢের এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আপনাকে এই তৃতীয় পদক্ষেপ গ্রহণের কথা বলবো। আপনার জন্য প্রতি ঘন্টা নতুন টার্গেট, প্রতি ঘন্টা নতুন টার্গেট, সফলতা ইনশাআল্লাহ আপনাকে পদচুম্বন করবে। 4 নম্বর যে পদক্ষেপের কথা বলছি সেটি হচ্ছে আসরের পর আমরা কি করব। খেয়ারের সময়টা আসলে আমাদের মাদ্রাসার যে অবস্থা থাকে, আমাদের ছাত্ররা অনেকেই আছে এত বেশি পরিশ্রম করে, সে আসরের পরেও পড়াশোনা করে এবং এই টাইমটাকেও সে অত্যন্ত মূল্যবান ভেবে এটাকেও খুব কাজে লাগানোর চেষ্টা করে। আমরা সেই মেহনতি ছাত্র ভাইদেরকে শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তবে আমরা আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে কয়েকটি পরামর্শ দিতে চাচ্ছি। সেটি হচ্ছে 1 নম্বর, প্রথম পরামর্শ হচ্ছে আসরের পর আপনি ভারী পরিশ্রম এর জন্য সময় বানাবেন না। আসরের পর ভারী কোনো পরিশ্রম করবেন না। সেই ছাত্রদের পন্থা আপনি গ্রহণ করবেন না যারা আসরের পরেও মাথা ঝাঁকিয়ে ঝুলিয়ে একেবারে ভারী পরিশ্রম করছে, এমনকি কঠিন কিতাব বসে ওই সময়ই পড়া চালিয়ে যাচ্ছে। মেহেরবানি করে এই কাজটা আপনি করবেন। আমরা কেন নিষেধ করছি? আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি আসরের পরে অনেক ছাত্ররা এই ভারী পরিশ্রম করার কারণে সে মাগরিবের পরে ওই ছাত্রকেই আমরা দেখতে পাচ্ছি যে সে একটু ঝিমঝিম ভাব চলে এসেছে, এমনকি কেউ ঝিমাচ্ছে। আবার এমনও দেখা যাচ্ছে যে সে মাগরিবের পরে যে এমনও হতো যে কারো সারা দিন যা পড়া হয়েছে শুধু মাগরিব থেকে এসা এই সময়টাতে সে পরিমাণ পড়াশোনা হয়ে গেছে তার। এই যে একটা বড় রকমের বরকতের খাজানা মাগরিবের পর, এটা থেকে ওই ছাত্র বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে যে ছাত্রটা আসরের পরে নিজেকে ক্লান্ত করে ফেলেছে। সুতরাং আমরা আপনাকে বলবো আপনি আসরের পর ভারী পরিশ্রম করবেন। তাহলে প্রশ্ন আসে আসরের পর আমরা কি করব? আমরা আপনাকে আসরের পরের জন্য আমরা আপনাকে 5টি পরামর্শ দিতে চাচ্ছি। চলুন আমরা আসরের পরের কার্যক্রমগুলি একটু জেনে নিই। তো চলুন 1 নম্বর কাজ যেটা হবে, আপনার যদি এমন মনে হয় যে আপনার প্রস্তুতির জন্য আসরের পরের সময়টাকেও কাজে লাগানো দরকার, তাহলে আপনি কাজ করুন। আপনি এখন যে কিতাবটা চলমান আছেন, আরও একজন ছাত্র তার সাথে আপনি যুক্ত হন। আপনারা চুক্তি থাকবে যে আসরের পর আমরা সারাদিন যা পড়লাম, আসরের পর আমরা সেই পড়াগুলোকে মুজাকারা করব। একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করব। সে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তাকে জিজ্ঞাসা করব। সে আমাকে প্রশ্ন করবে, আমি তাকে প্রশ্ন করব। সে আমার উত্তর শুনবে, আমি তার উত্তর শুনবো। এইভাবে মুজাকারার মাধ্যমে আমরা আসরের পরের সময়টাকে, কিছু সময়কে এইভাবে কাজে লাগবো। আমরা আসরের পর পুরো সময়টাকে এক কাজে ব্যয় করব না, আমরা আরও কিছু কাজের কথা বলছি। দ্বিতীয়, আমাদের হয়তো বেফাক বোর্ডে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে এমন জামাত, অথবা বেফাক বোর্ডে বা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে না এরকম জামাত। এই 2 ধরনের ক্লাস আমাদের আছে। তো যারা আমরা বেফাক বোর্ডে আছি, তো আপনি কাজ করুন, আসরের পর আপনি প্রশ্নগুলো দেখুন। কারণ পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হওয়ার জন্য এটিও জরুরি যে আপনার প্রশ্ন কী ধরনের হয়, আপনি সেই ধরন সম্পর্কে অবহিত এবং তার উত্তর দেওয়ার ঢং, ভঙ্গি, উপস্থাপনা সম্পর্কে আপনি অবহিত। সুতরাং আপনি আসরের পর আপনার কাজ হচ্ছে আপনি 1 নম্বরে মুজাকারা করতে পারেন। দ্বিতীয়ত বেফাকের প্রশ্নগুলো দেখতে পারেন। আর প্রশ্নগুলো যদি আপনার দেখা হয়ে থাকে তাহলে আপনি উত্তরগুলো লেখার প্র্যাকটিস করতে পারেন। সেটি আপনি আপনার উস্তাদকে দেখান এবং আপনার দুর্বলতাগুলো তখন চলে আসবে। উস্তাদ বলে দেবেন এই উত্তর এইভাবে লিখতে হয় না, এইভাবে লিখতে হয়। আপনি এখান থেকে অনেক মূল্যবান পরামর্শ পেয়ে যাবেন। আসরের পর আপনি লেখালেখির কাজে ব্যয় করেন। আপনার হস্তলিপি সুন্দর না হলে হস্তলিপি সুন্দর করুন। আপনি মুজাকারা করুন। আপনি এই আসরের পর চাইলে আপনি প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন দেখা কিংবা প্রশ্ন লেখা এর মধ্যে আপনি করতে পারেন। 3 নম্বর, আপনি যদি হয়ে থাকেন গায়ের বেফাক, আপনি বেফাক বা কেন্দ্রীয় পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন না, আপনি এমন শ্রেণীর, তাহলে কাজ করুন। আপনার জন্য কিন্তু এটি জরুরি যে আপনার ওস্তাদ, আপনি প্রস্তুতি নিচ্ছেন একরকম, যেন এরকম না হয় পরীক্ষার প্রশ্ন কিন্তু হয়েছে আরেক রকম।
এটার দায়টা আপনার কোথায় ছিল? আপনি অতীতের প্রশ্নের খোঁজ খবর রাখেননি, এজন্য আপনার জানা নেই কীভাবে প্রশ্ন হয় আর কি উত্তর দিতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবহিত ছিলেন না। তা চলুন তাহলে আমরা অতীতের কোনো প্রশ্ন জোগাড় করে রাখবো, আমরা সে সময় আমরাও প্রশ্ন দেখব কিংবা প্রশ্ন লিখব। যদি তাও না থাকে, কোন ওস্তাদ আপনাকে এই কিতাবটি পড়ান, আপনি তার শরণাপন্ন হন, আপনি তার কাছ থেকে প্রশ্ন নিয়ে আসুন যে ওস্তাদ আমি এই প্রস্তুতি, আপনার কিতাবটা এখন আমি প্রস্তুতি নিচ্ছি, আপনি আমাকে একটা নমুনা প্রশ্ন দিন যেন আমি এটা লিখে দেখাতে পারি এবং আপনি আমার দুর্বলতাগুলোকে আপনি সংশোধন করে দেবেন। এইভাবে আমরা আমাদের ওস্তাদ থেকে উপকারিতা নিতে পারি। আসরের পরে এটি কাজ। চলুন আসরের পরে আমরা 3টি কাজ বলেছি, 5টি কাজ বলবো। 4 নম্বর কাজ হচ্ছে আমাদের আসরের পরে চাইলে আমরা কিছু ভালো খাওয়া দাওয়া করবো। আসরের পরে আমরা কিছু ভালো খাওয়া দাওয়া করবো। মনে রাখবেন পরীক্ষার পুরো সময়টাতে আমরা আপনাকে ভালো খাওয়া দাওয়ার পরামর্শ দেব, ভালো খাওয়া দাওয়ার পরামর্শ দিব, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমরা বেশি খাওয়া দাওয়ার পরামর্শ দিচ্ছি না, ভালো খাওয়া দাওয়ার পরামর্শ দিচ্ছি। ধরুন আপনি পরীক্ষার সময়ে আপনার নির্ধারিত খাবারের পাশাপাশি আপনি কিছু চানা ভোট ভিজিয়ে রেখে খেতে পারেন, খুরমা খেতে পারেন, আপনি সেই সময় চাইলে ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন। এরকম ভালো কিছু খাবারের যোগান যখন থাকবে তখন যেটা হবে সেটা হচ্ছে আমার শারীরিক পরিশ্রম এবং খাদ্যের যোগান দুটোর মধ্যে একটি চমৎকার সমন্বয় হবে, আর এটি আমাকে শক্তিশালী পরিশ্রম এবং আমার খেয়ারের মেহনতকে সুসংগঠিতভাবে পরিচালনা করার জন্য শক্তি যোগাবে। সুতরাং আসরের পরে এটি একটি কাজ হতে পারে। আসরের পরে আমরা আপনাকে 5ম যে পরামর্শটা দিব সেটি হচ্ছে আপনি চাইলে আরও 2টি কাজ করতে পারেন যেটা আপনার শরীরকে অত্যন্ত শক্তি যোগাবে এবং মাগরিবের পরের সেই সময়টাকে পূর্ণ কাজে লাগানোর শক্তিটা আপনি পেয়ে যাবেন। আসরের পরে এখন আপনি আরও 2টি কাজ করলে সেটি হয়ে যেতে পারে। আপনি কমপক্ষে আপনি যদি অন্যান্য কাজগুলো করেও ফেলেন, এরপরে 15 মিনিট আপনি বাঁচিয়ে রাখুন আপনার হাতে। এই 15 মিনিট, কমপক্ষে 15 মিনিট, আরও বেশি হতে পারে, কম নয়। আপনি সেই সময়ে খুব হাসি গল্পে মেতে থাকুন, একদম প্রাণ খুলে হাসুন। সেই সময়টা থেকে আপনার প্রাণকে আপনি, আপনার হার্টকে আপনি সতেজ রাখুন, আপনার ব্রেনকে আপনি একটু বড় রকমের রেস্ট করুন। এর যে ক্লান্তিগুলো আছে ব্রেন থেকে সেটা একেবারে এরকম কাপড়ের মতো, ময়লা কিছুর মতো ঝেড়ে ফেলুন। এর দ্বারা যেটি হবে আপনাকে, আপনি এই যে 15 মিনিট আপনি খুব হাসি গল্প করলেন এবং খুব নিজেকে সেই সময় প্রাণবন্ততা নিয়ে আসলেন আপনার শরীরে, এটির উপকারিতা আপনি মাগরিবের পরে পাবেন। ওই যে বললাম, এমনও হতে পারে আপনার শরীর সেই সতেজ এবং প্রাণবন্ততা থাকার কারণে মাগরিবের পর আপনি এশা পর্যন্ত যা পড়বেন সারা দিনের সাথে সেটা সমান হয়ে যেতে পারে। সুতরাং প্রিয় ছাত্র ভাইরা, আপনি যদি কমপক্ষে এতটুকু তো করতে পারেন যে আপনি কিছু যদি নাও করেন, আলো আছে এবং খুব বাতাস আছে, এরকম আলো আর বাতাসের মতো খোলা জায়গায় আপনি নিজেকে একেবারে নীরবভাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকুন। সেখানে আপনি এই করেন, দেখবেন আপনার এই ব্রেনের মধ্যে একটি সতেজতা আপনি অনুভব করবেন, আপনার শরীরে একটু ভালো লাগা আসবে, সেটি আপনি মাগরিবের পরে আপনি কাজে লাগাতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই, এ ছিল আমাদের এই শিক্ষার্থীদের জন্য পরীক্ষা বিষয়ক 2য় অধ্যায় বা 2য় আলোচনা, যেখানে আমরা আমাদের ছাত্র ভাইদেরকে সংক্ষিপ্ততার ভেতর, আরও অনেক কথাই ছিল, তবে আমরা সংক্ষিপ্ততার জন্য এখানে শেষ করছি যে আমরা আমাদের খেয়ার সময়কে কী ধরনের পরিকল্পনার মাধ্যমে সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।